আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 47। কক্ষটা একেবারেই নিস্তব্ধ। জানালার পাশে বসে আছে ফিওনা, একেবারে চুপচাপ, একা হয়ে। চোখের নিচে গাঢ় কালি পড়েছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁটে কোনো শব্দ নেই। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। অল্প বাতাসে জানালার পর্দা মাঝে মাঝে সরে গিয়ে আবার পড়ে যাচ্ছে। বিছানার পাশে রাখা পানির গ্লাসও কেউ ছুঁয়ে দেয়নি বহুক্ষণ। কক্ষ জুড়ে জমে থাকা বোবা এক বিষণ্ণতা। তখনই দরজায় ধীরে ধীরে শব্দ হয় জ্যাসপার। হাতের মধ্যে ছোট্ট সাদা একটা বক্স। কিছু না বলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকে দরজার কাছটায়। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে ফিওনার খুব কাছে। হামিংবার্ড, নরম কণ্ঠস্বর, যেন ভেঙে যাওয়ার আগের কাচের শব্দ। ফিওনা কোনো উত্তর দেয় না, শুধু জানালার দিকে মুখ ঘুরিয়ে রাখে। তাকে দেখে বোঝা যাচ্ছে ভাঙা কোনো জিনিস জোড়া লাগাতে সময় লাগবে। জ্যাসপার ফিওনার সামনে মেঝেতে বসে পড়ে, একদম চুপচাপ। তুমি চাইলে আমাকে আর কখনো দেখো না, চাইলে ঘৃণা করো, আঘাত করো, কিন্তু আমি যা করেছিলাম সেটা শুধু তোমার জন্য। আমি সেই নিষ্ঠুর বাবা হতে চাইনি, আমি শুধু তোমাকে বাঁচাতে চাই। তার গলায় না বলা কষ্ট, তার চোখে ভয়, যেন ভালোবাসা হারানোর ভয়টা বেঁচে থাকার চেয়েও বড় হয়ে উঠেছে। ফিওনার চোখে জল এসে পড়ে, তবুও কিছু বলে না। ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোয় না। জ্যাসপার ধীরে ধীরে সেই সাদা বক্সটা খোলে। ভেতরে ছোট্ট কাঠের ফ্রেম ছিল। ফ্রেমের মধ্যে জ্যাসপার নিজে তৈরি করেছে নিখুঁত হ্যান্ডকার্ভ আর্টওয়ার্ক। একটা ঝকঝকে সবুজ ড্রাগনের ছবি, তার পাশে ছোট্ট স্নিগ্ধ হামিংবার্ড আর একটা ডিম। আর্টের নিচে জ্যাসপারের হাতে খোদাই করা ছোঁয়া স্পষ্ট, তাতে লেখা মাই ফ্যামিলি। আমি জানি তুমি এখনই আমায় ক্ষমা করবে না, কিন্তু আমি তোমার সঙ্গে, আমাদের বেবির সঙ্গে থাকতে চাই। শেষ একটা সুযোগ চাই ফিওনা। একটা না বলা সব কথার ভেতরে জ্যাসপারের গলা ভিজে উঠছে। তখন ফিওনা আস্তে বলল, তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় আঘাত দিয়েছ। তুমি বিশ্বাস ভেঙেছ আমার প্রিন্স। জ্যাসপারের দু চোখ ভিজে ওঠে, ফিওনার চোখের দিকে তাকায়। তুমি আমার হৃদয় ফিওনা, তোমার কিছু হলে আমি বেঁচে থাকবো না। আমি নিজেকে উৎসর্গ করে দেব দরকার পড়লে, তবু তুমি বেঁচে থাকো, আমাদের সন্তান বাঁচুক, আমি আর কিছুই চাই না। এক মুহূর্তের নীরবতা। তারপর ফিওনা ধীরে ধীরে জ্যাসপারের দিকে ফিরে তাকায়, সেই পুরনো চোখ জোড়ায় যেন আবার কথা বলে। তুমি কি সত্যি চাও আমাদের সন্তান বেঁচে থাকুক? জ্যাসপারের গলা জড়িয়ে আসে, কণ্ঠস্বর নিচু হয়ে আসে। হাজারবার চাই। কোন বাবা চাইবে না তার রক্ত, অস্তিত্ব মহাবিশ্বের আলো দেখুক? সেই মুহূর্তে ফিওনা ভেঙে পড়ে। জ্যাসপারের বুকের মধ্যে মুখ লুকিয়ে ধরে ফেলে ওর হাত। বৃষ্টির পর সকালটা হালকা ধোঁয়ায় ঢাকা। ফিওনা চোখ মেলে জেগে ওঠে রাতের গভীর ঘুমের পরে। জ্যাসপার হাত ধরে তাকে তুলে বসায়। সে আর কিছু বলেনি, শুধু বলেছে, চলো তোমায় এক জায়গায় নিয়ে যাব। ফিওনা কিছু না বুঝেই রাজি হয়। গায়ে ওভারকোট জড়িয়ে ধীরে ধীরে হাঁটে জ্যাসপারের সঙ্গে। তার অভ্যন্তরে একরাশ প্রশ্ন, কিন্তু এখন জিজ্ঞাসা করার মতো শক্তি নেই। অবশেষে জ্যাসপার ফিওনাকে নিয়ে ল্যাবে প্রবেশ করে। জমাট বাঁধা ঠান্ডা ধাতুর ঘ্রাণ, দেওয়ালে প্রজেক্টর, স্ক্রিনে ডিএনএর ছবি ভাসছে। একটা সাদা কোট পরা পুরুষ এগিয়ে আসে, ডক্টর অগ্নিস, এই ল্যাবের প্রধান গবেষক। ফিওনার চোখ বিস্ময় বড় হয়ে যায়। জ্যাসপার চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। ডক্টর অগ্নিস একটা ট্যাবলেটে কিছু ছবি দেখাতে শুরু করেন। ফিওনা, তোমার গর্ভে যেই প্রাণ বেড়ে উঠছে সে পুরোপুরি শুদ্ধ ড্রাগন। এটা একটা নতুন সত্তা যার অস্তিত্ব এখনও কোথাও নেই। তার বেড়ে ওঠা কোনো সাধারণ প্রক্রিয়া নয়। ফিওনা তখনই প্রশ্ন ছড়ে, তাহলে প্রিন্স আমার সন্তানের জীবন নিয়ে খেলছিল কেন? জ্যাসপার চুপ করে তাকিয়ে থাকে, কিছু বলে না। তখনই ডক্টর অগ্নিস গম্ভীর গলায় বলে, না, বরং সে তোমাকে বাঁচাতে চেয়েছে। তুমি পুরোপুরি ড্রাগন নও, তুমি অর্ধেক মানবী। তার ফলে এই সন্তান জন্ম দিতে গেলে তোমার মৃত্যু নিশ্চিত, কারণ আর কিছুদিন পরে তুমি উঠে দাঁড়াতেও পারবে না। এমনও হতে পারে জন্ম দেওয়ার আগেও তোমার জীবন চলে যেতে পারে। তাই আমি প্রিন্সকে বলেছিলাম এই সন্তানের ভ্রূণ এখনই নিস্তব্ধ করে দিতে। ফিওনার চোখে জল চলে আসে, কিন্তু এবার আর সেই জল কেবল দুঃখের নয়। তার কণ্ঠ দৃঢ় হয়, যাই হোক, আমি আমার সন্তানকে হারাতে দেব না।
আমি লড়াই করব। যদি দরকার হয় সমস্ত আকাশ, পৃথিবী, ভেনাস গ্রহ আমার বিরুদ্ধে গেলেও আমি এই প্রাণকে আঁকড়ে ধরে রাখব। ডক্টর অগ্নিস মাথা নয় সম্মানে। তাহলে আমাদের একটা রিসার্চ শুরু করতে হবে, এতে ঝুঁকি আছে, কিন্তু যদি সফল হই তাহলে তুমি আর তোমার সন্তান দুজনেই নিরাপদে বাঁচতে পারবে। জেসপার কিছু না বলে ফিওনার দিকে তাকায়। তার চোখে তখন একরাশ সংকল্প। তোমাকে আগামী 6 মাসের জন্য পুরোপুরি ড্রাগনে রূপান্তরিত করা হবে, তবে আমাদের বেবি আর তুমি দুজনেই সুস্থ থাকবে। ডক্টর অগ্নিস আরেকটা কিছু বলার আগে জেসপার চোখের ইশারায় তাকে থামিয়ে দেয়। ফিওনা তখনও জানে না জেসপার ঠিক কী হারাতে যাচ্ছে। ড্রাকনিস শিখরের গবেষণা ল্যাবের গোপন দরজাটি অটোমেটিকভাবে খুলে গেল। ভেতরে বিস্ময়কর জিনবিজ্ঞান আর জৈব প্রযুক্তির সমন্বয়ে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ফিওনা ধীরে ধীরে ল্যাবের চেম্বারে প্রবেশ করে। তার চারপাশে ভাসছে ড্রাগনের নিউরন কোড, 3 মাত্রিক প্রজেকশন, ডিএনএ সিকোয়েন্সের উজ্জ্বল রেখা। ডক্টর অগ্নিস গম্ভীর গলায় প্রশ্ন করলেন, ফিওনা, তোমাকে বাঁচাতে হলে আমাদের তোমার শরীরের জিনগত কাঠামো বদলাতে হবে। পুরো 6 মাসের জন্য তুমি হয়ে উঠবে একজন পূর্ণ ড্রাগন। একমাত্র এভাবেই তোমার গর্ভে থাকা শিশু নিরাপদে বেড়ে উঠতে পারবে। ফিওনার চোখ বিস্ময়ে জ্বলজ্বল করে ওঠে। আমি কি তখন আর মানুষ থাকবো না? ডক্টর অগ্নিস মাথা নেড়ে বলেন, তুমি তখন হবে এমন এক সত্তা যা কেউ কখনো দেখেনি। পূর্ণ ড্রাগন শরীর, কিন্তু মানব হৃদয়। সন্তান জন্মের পরেই তুমি তোমার আগের আসল রূপে ফিরে আসবে, হাইব্রিড ড্রাগন রূপে। ফিওনা চোখ বন্ধ করে বলে, আমি রাজি। যদি আমার সন্তান বাঁচে তাহলে আমি ড্রাগনের আগুনও সহ্য করতে পারবো। ফিওনাকে রাখা হয় একটি জৈব ক্যাপসুলে। চারিদিক থেকে লাল জ্যোতিতে মোড়ানো ডিএনএ রিকোডিং শুরু হয়। ল্যাবের ভেতরে আলো কমে এসেছে, কেবল মাঝখানে একটি গোল সিলিন্ডার, যার চারপাশে ঘুরছে হাজারো ন্যানো ক্রিস্টাল। ডক্টর অগ্নিস সিস্টেম চালু করলেন। স্ক্রিনে চলছে নির্দেশনা, ড্রাগন ওল অ্যাডাপশন, কোড ফিওনা। ফিওনাকে ঘিরে আভা ছড়াচ্ছে, তার দেহ ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে রূপান্তরের জন্য। ফিওনা এই মুহূর্তে চেতনাহীন হয়ে আছে, কিন্তু একটি ধাপ এখনও অসম্পূর্ণ, প্রধান উপাদান অনুপস্থিত। ডক্টর অগ্নিস জেসপারের দিকে এগিয়ে বলল, আমাদের এখন দরকার একটি বিশেষ শক্তি, ড্রাগনের জেনেটিক ফায়ার কোর। এটা সাধারণ কোনো শক্তি নয়, ডক্টর অগ্নিস বললেন। এটা রাজ পরিবারের উত্তরাধিকারী ড্রাগনের হৃদয়ের কেন্দ্র থেকে উৎসারিত সোল কোড ফ্লেম। এই শক্তি একবার দেওয়া যায়, দিলে আর ফেরানো যায় না। জেসপার এক পা এগিয়ে আসে। জেসপার নরম গলায় বলল, আমি জানি এতে আমার পরিবর্তন হবে, তবুও আমি দিচ্ছি, কারণ এতে আমার ফিওনা রিস্ক ছাড়াই ড্রাগনে রূপান্তরিত হবে। আমি ওকে নিয়ে আর এক বিন্দু রিস্ক নিতে চাই না। ডক্টর অগ্নিস থেমে গেলেন। তুমি যদি এটা দাও প্রিন্স, তাহলে তুমি আর আগুনের রূপ ফিরে পাবে না। তুমি হয়ে পড়বে আগুনবিহীন ড্রাগন। রক্তে আগুন থাকবে, কিন্তু শরীরে, ডানায়, আসে, এমনকি মুখ দিয়ে আগুন ছোড়ার ক্ষমতা তোমার আর থাকবে না। আর ড্রাগনের প্রধান অস্ত্র আর শক্তি হচ্ছে আগুন ছোড়া। ড্রাগনের সোল কোড ফ্লেম একটি জেনেটিক হার্ট ফায়ার, যা কেবল উত্তরাধিকারী ড্রাগনের হৃদয় থেকে পাওয়া যায়। একবার দিলেই তা চিরতরে হারিয়ে যায়, ফেরত আনার কোনো উপায় নেই। তার ডানা ও মুখ দিয়ে আগুন ছোড়ার ক্ষমতা চলে যাবে। সময়ের সঙ্গে বা বিশেষ পরিস্থিতিতে এই শক্তি হয়তো কোনোভাবে জেগে উঠতে পারে, কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই। ল্যাবের ভেতরে নিস্তব্ধতা নেমে আসে। জেসপার ধীরে ধীরে পেছনের দিকে তাকায় ফিওনার দিকে। তার চোখে অস্থিরতা, কিন্তু কিছু বলে না। জেসপার চোখ বন্ধ করে তার বুকে হাত রাখে। এক মুহূর্তের মধ্যে তার বুকের মাঝখান থেকে বেরিয়ে আসে এক জ্বলন্ত শিখা, কিন্তু সেটা কোনো সাধারণ আগুন নয়, একটা সোনালি বেগুনি আলোয় গড়া সোল কোড ফ্লেম, যেটা শুধু হৃদয়ের গভীরতম বাঁধনে উৎসর্গ করা যায়। শিখাটি ধীরে ধীরে ভাসতে ভাসতে চলে যায় রূপান্তর চেম্বারের দিকে। ফিওনার ভেতরে প্রবেশ করে এবং পরিবর্তন শুরু হয়। রূপান্তরের পরে জেসপার দাঁড়িয়ে ফিওনার দিকে তাকিয়ে থাকে। তার চোখে ক্লান্তি, কিন্তু শান্তির ছায়া ভেসে ওঠে। হঠাৎ ড্রাগন রূপ ধরে সে এবার মুখ খুলে আগুন ছুড়তে চায়, কিন্তু কিছুই আসে না। আবার চেষ্টা করে না। পুনরায় সে মানব রূপে রূপান্তরিত হয়। সে নিজের মুখে হাসি টেনে ফিসফিস করে, আমি এখন তোমায় আমার আগুন দিয়ে দিচ্ছি হামিংবার্ড। আমার আগুনের অস্তিত্ব আর নেই,
কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ তুমি আগুন জ্বালাবে আমার হয়ে। রূপান্তরের শেষ ধাপে যখন সোল কোড ফ্লেম ফিওনার শরীরে প্রবেশ করে, তখন তার সমস্ত স্নায়ুতন্ত্র যেন একসাথে ঝাঁকুনি খায়। প্রথমে ফিওনা একটা চিৎকার করে, কিছুক্ষণ বাদে চিৎকার বন্ধ হয়ে যায়। চোখ দুটো বন্ধ হয়ে আসে ধীরে ধীরে। ফিওনা অচেতন হয়ে যায় পুনরায়। 3 দিন সময় পেরিয়ে গিয়েছে। কক্ষের প্রতিটি দেওয়ালে তখন নিস্তব্ধতা ঝুলে আছে। সময় যেন জমে আছে একটানা। ফিওনা ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ বন্ধ, ঠোঁট নিস্পন্দন। তার দেহে এখন প্রবাহিত হচ্ছে শুধু স্যালাইন আর সেই রহস্যময় শক্তি যা এসেছে জ্যাসপারের হৃদয়ের কেন্দ্র থেকে। 3 দিন 3 রাত একটানা নিঃশব্দে সে লড়েছে রূপান্তরের এক অজানা যন্ত্রণার সঙ্গে। এই 3 দিনে জ্যাসপার একটুও ঘুমায়নি। তার আগুনের ক্ষমতা নেই, মুখে নেই আগুন ছোড়ার সেই শক্তি, কিন্তু তার চোখে এখনও জ্বলছে এক অদম্য প্রতিজ্ঞা। সে কেবল বসে থাকে ফিওনার পাশে, কখনো জলপট্টি চেপে দেয় কপালে, কখনো নীরবে হাত রাখে হাতে। তার ভেতরের একটা অংশ যেন ধীরে ধীরে ফিওনার শরীরের মধ্যে স্থান করে নিচ্ছে। 3 দিনের দুপুরে এলড্রা কেঁপে ওঠে। একটা দামি গাড়ি এসে থেমে ড্রাকনিসের প্রাসাদের সামনে। ফিওনার মা লিয়ারা আর সাথে তার ভাই রাজা জারেন, কঠোর মুখ, রাজকীয় ভঙ্গিমায় তারা নেমে পড়ে গাড়ি থেকে। দুজনেই তড়িঘড়ি করে প্রবেশ করলেন ফিওনার কক্ষে। আর প্রথম দৃষ্টিতেই লিয়ারা ছুটে গেলেন ফিওনার শরীরে হাত রাখলেন। ফিওনা, ফিওনা! গলায় ঝরে পড়ে শোক আর ভয়। তার কণ্ঠ কেঁপে ওঠে, চোখ ছলছল করে। আমি আর এক মুহূর্ত এখানে রাখছি না আমার মেয়েকে। আমি ওকে আমার নিজের কাছে ফ্লোরাস প্রাসাদে নিয়ে যাচ্ছি। জ্যাসপার তখন ধীরে উঠে দাঁড়ায়, চোখে ক্লান্তির ছায়া, কিন্তু গলায় এক অদম্য স্থিরতা। মাদার ইন ল, কাম ডাউন। আর ফিওনা শুধুমাত্র আপনার মেয়ে নয়, এটা ভুলে যাবেন না। ও আমার ওয়াইফ, আর এখন ও আমার সন্তানের মা হতে যাচ্ছে। আর এখনের জন্য অবস্থাটা খুব খারাপ, তাই এই অবস্থায় ওকে কোথাও সরানো যাবে না। লিয়ারা মুখ তুলে তাকান, তার চোখে রাগ আর অভিমান। তুমি কি করেছো ওর সঙ্গে বলো? জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে বলে, ও হাইব্রিড ড্রাগন, তাই ওর দেহে একজন শুদ্ধ ড্রাগনের সন্তান ধারণ করার ক্ষমতা পর্যাপ্ত ছিল না। তাই ওকে 6 মাসের জন্য পুরোপুরি ড্রাগনে রূপান্তরিত করা হয়েছে রিচার্ডসের মাধ্যমে। লিয়ারা অবাক হয়ে যায়, তবে সেও শিক্ষিত নারী, তাই তিনি বুঝতে পেরেছেন সবটা। সবাই নিস্তব্ধ। জ্যাসপার পুনরায় বলে, আপনি এখানে থাকুন কিছুদিন ওর পাশে, তবে তাকে আমার চোখের থেকে 1 সেকেন্ডও আড়াল করার চেষ্টা করবেন না। লিয়ারা চুপ করে যান। তিনি ফিওনার পাশে বসেন, তার হাতটা ধরেন। জ্যাসপার আর কিছুই বলে না। সে ধীরে ধীরে ফিওনার অন্য পাশে বসে। তাদের মাঝখানে তখন ফিওনার নিঃসার, কিন্তু তার চারপাশে চলছে এক অভাবনীয় ভালোবাসার দীপ্তি। পৃথিবীর সূর্য যখন ঢলে পড়েছে গোধূলির আকাশে, আলোর রেখাগুলো ছুঁয়ে যাচ্ছে বিলাসবহুল চীনা ভিলা লিউ ম্যানরের ছাদ। লিউ ঝানের বাবা মা লন্ডন থেকে নিজ বাড়িতে ফিরেছেন গত কয়েকদিন হলো। লিউ ঝান প্রথমবারের মতো কাউকে এনেছে এই বাড়িতে। বাবা মার সামনে তার পাশে আজ দাঁড়িয়ে আছে অ্যাকুয়ারা, রূপে দীপ্তিমান, চাহনিতে ধীর অথচ গভীর কিছু। গেট খুলে গাড়ি ঢুকলো। গাড়ি থেকে নেমে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই দেখল তার বাবা মা ইতোমধ্যে সোফায় বসে আছেন। লিউ ঝানের মা দাঁড়িয়ে পড়েন, কিছুটা অবাক হলেও কিছুটা খুশিও হন, আর তিনি প্রশ্ন ছুড়ে দেন, তুমি তো কখনো কোনো মেয়েকে বাড়িতে আনোনি, আজ হঠাৎ কে ও? লিউ ঝান মৃদু হেসে বলে, মম, ড্যাড, এ হলো অ্যাকুয়ারা। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। ঘরে নেমে আসে মুহূর্তের নিস্তব্ধতা। তারপর লিউ ঝানের বাবা, একজন সংরক্ষিত রুচিশীল ভদ্রলোক, সোফা থেকে উঠে দাঁড়ান। বিয়ে? তুমি তো এসব নিয়ে কখনো কথা বলনি। আমরা এত চেষ্টা করলাম, তুমি তো বিয়ের জন্য রাজি হলে না। ব্লাইন্ড ডেট না করেই মেয়েটাকে ফেলে চলে গেলে। কিন্তু যেহেতু ওকে এনেছো, নিশ্চয়ই ভাবনা চিন্তা করে এনেছো। তার মা ইতোমধ্যে অ্যাকুয়ারার দিকে তাকিয়ে প্রশংসায় মুগ্ধ। অভিজাত, শান্ত, সুন্দর অ্যাকুয়ারা দেখতে খুবই সুন্দরী, কোনো এক রূপকথার পরিচয় কম নয়। তবে তোমরা কোথা থেকে পরিচিত হলে? লিউ ঝান মুহূর্তকাল চুপ থেকে বলে, ও লন্ডনের একজন বিখ্যাত বিজনেসম্যানের ভাতিজি, খুব প্রাইভেট লাইফ রাখে ও। সম্প্রতি আমাদের এক আন্তর্জাতিক কনফারেন্সে দেখা হয়েছে, সেখান থেকেই আমাদের সম্পর্কটা শুরু।
অ্যাকোয়ারা মাথা নিচু করে একটা চিমটি কাটে লিওঝানের হাতে। লিওঝানের বাবা চশমা নামিয়ে চোখ মেলে তাকান। তাহলে তো ভালো রক্তের মেয়ে, অভিজাত পরিবার। তবে তার পুরো নামটা কি? আর তোমার সেই চাচা মানে লন্ডনের লোকটা কে? লিওঝান ঠোঁটে নিঃশব্দ হাসি টানে। এখন সবকিছু বলা যাচ্ছে না ড্যাড, ওর পরিবার কিছুটা গোপন প্রোফাইলে চলে। তবে চিন্তার কিছু নেই, আমি ভালো করেই জানি আমি কি করছি। তার মা হয়তো কিছুর ইঙ্গিত টের পান, কিন্তু তারা আর প্রশ্ন করেন না। অ্যাকোয়ারার প্রতি এক ধরনের সৌন্দর্যিক ভিত্তিক আকর্ষণ তৈরি হয়ে গিয়েছে তাদের মনে। ভদ্র, শালীন এবং অভিজাত ব্যবহার সবকিছুই নিখুঁত। তারা যখন খাবার টেবিলে বসে, লিওঝানের মা শুধু একবার মুখ টিপে হেসে বললেন, এই মেয়েটা যেন ঠিক পৃথিবীর কেউ না, যেন অনেক গভীর কিছু লুকিয়ে আছে ওর নীল চোখে। অ্যাকোয়ারা হালকা হেসে চোখ সরিয়ে নেয়। তার ভেতরে থাকা হাজার বছরের ড্রাগন আত্মা যেন নিঃশব্দে হাহাকার করে। মনে মনে সে বলে, আপনি ঠিকই বলেছেন মা, আমি এই পৃথিবীর কেউ নই, কিন্তু আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি মানুষ রূপের ড্রাগন হৃদয়ে। কক্ষটা নিস্তব্ধ। সামান্য হাওয়ার শব্দে সিল্কের পর্দা কাঁপছে ধীরে ধীরে। চন্দনের ধোঁয়া আর মৃদু জ্যোৎস্না মিলে ঘরের বাতাসে তৈরি করেছে এক অদ্ভুত মায়া। রূপান্তরের পর 3 দিন কেটে গিয়েছে। ফিওনা ছিল নিঃস্পন্দন, শুধু বুকে ধীরে ধীরে ওঠানামা বোঝা যেত। সাদা স্যালাইনের টিউব তার হাতে, চোখের নিচে হালকা গর্ত, ঠোঁট শুকিয়ে গিয়েছে, তবুও তার ত্বকের উষ্ণতা এখনও লুকিয়ে এক নতুন প্রাণের চিহ্ন, এক অর্ধমানবী ড্রাগনের নিঃশ্বাস। তার মাথার পাশে বসে আছে জ্যাসপার, চোখে লাল আভা, এক বিন্দু ঘুম নেই 3 দিন। তার কুঁচকে যাওয়া কোর্টের হাতায় চেপে আছে একটি মোড়ানো মুঠো, অভ্যন্তরে ব্যথা ও দ্বিধার নিঃশব্দ চিহ্ন। ডক্টর অগ্নিশ বারবার বলেছেন, জ্ঞান ফিরবে, ধৈর্য ধরো প্রিন্স। কিন্তু সে ধৈর্য কেমন যেন প্রতিবার ভেঙে গিয়েছিল ফিওনার নিস্তব্ধ মুখ দেখে। অথচ ঠিক তখনই একটি মৃদু শব্দ নিঃশব্দের মধ্যে ভেসে এলো, প্রিন্স। ফিওনার চোখের পাতায় হালকা কাঁপুনি। তার কণ্ঠ যেন অনেক দূরের গুহার থেকে ভেসে আসা বাতাস। জ্যাসপার এক লাফে উঠে এলো, তার কপাল ফিওনার কপালের সঙ্গে ছুঁয়ে বলল, হামিংবার্ড। ফিওনা, তুমি জেগে উঠেছ? ফিওনার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে, তার ঠোঁট নড়ে। তুমি এখানেই ছিলে সব সময়? জ্যাসপার মাথা নাড়ে, তার আঙুল ছুঁয়ে বলে, 3 দিন 3 রাত তোমার নিঃশ্বাস গুনছি আমি। ফিওনার ঠোঁটে একটু হাসি, তবে হঠাৎ মুখে একটা ব্যথার রেখা। সে কপাল ছুঁয়ে বলে, আমার মাথায় অদ্ভুত একটা অনুভূতি, কেমন যেন গরম আবার ঠান্ডা। আমি কি এখনো মানুষ? জ্যাসপার চুপ করে যায়। এক মুহূর্তের নীরবতার পর সে ফিসফিস করে বলে, তুমি এখন আমার ভেনাস, আর আমি তোমার জন্য আমার আগুন হারিয়েছি ফিওনা। ফিওনার চোখ বড় বড় হয়ে ওঠে। সে কিছু আন্দাজ করে এই রূপান্তরের পেছনে ছিল এমন এক ত্যাগ যা কোনো স্বাভাবিক ভালোবাসার ভাষায় বলা যায় না। তার ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না, শুধু জ্যাসপারের হাত আঁকড়ে ধরে চোখ বুজে ফেলে। আর জ্যাসপার, সে জানে এই চোখ দুটো যেন খুলবে পরের বার। ফিওনা হবে সম্পূর্ণ ভিন্ন কেউ, এক মানবী নয়, এক নবজন্মপ্রাপ্ত ড্রাগন রানী। অবশেষে একজন সার্ভেন্ট গিয়ে সবাইকে খবরটা দিল ফিওনার জ্ঞান ফিরেছে। আহত পাখির মতো সবাই ছুটে এলো ফিওনার কক্ষে। প্রথমেই ঢুকলেন লিয়ারা, ফিওনার মা। তার চোখে রাতভর না ঘুমানোর চিহ্ন, মুখে উদ্বেগ আর বুকের মধ্যে সঞ্চিত অশ্রুর স্রোত। ফিওনা চোখ খুলতেই মাকে দেখে প্রথমে কাঁপা কাঁপা গলায় বলল, মা। এক মুহূর্ত থেমে গিয়ে লিয়ারা ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়ের গাল, কপাল, চোখ, প্রতিটি স্পর্শে যেন তিনি যাচাই করছেন, সত্যিই কি ফিওনা ঠিক আছে? আমার বাচ্চা, আমার ফিওনা, মা তুমি ফিরে এসেছো। তোমাকে হারানোর ভয়টা। কথাগুলো গলা ভেজা কণ্ঠে ভেঙে পড়ে। ফিওনার চোখও ছলছল করে ওঠে। 3 দিন অচেতন থাকার পর এই স্পর্শ, এই কণ্ঠস্বর তাকে যেন প্রশান্তি দিল। ফিওনার মামা লিয়ারার ভাই রাজা জারেন পাশে এসে দাঁড়ান, চোখে গর্ব আর বিস্ময়। তিনিও হেসে ফিওনার মাথায় হাত বুলিয়ে দিলেন। জ্যাসপার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও চোখ ছিল শুধু ফিওনার দিকে। লিয়ারা হঠাৎ ফিওনার স্যালাইন আর ক্ষীণ শরীরের দেখে অস্থির হয়ে বলেন, আমি ওকে এখনই ফ্লোরাস প্রাসাদে নিয়ে যাব। রাজ চিকিৎসকেরা দেখবে ওকে, ও আমার একমাত্র সন্তান।
ফিওনা, যার দৃষ্টিশক্তি এখনো সম্পূর্ণ ফেরেনি, শুধু হাত বাড়িয়ে বলে, মা আমি ঠিক আছি। আর প্রিন্স, ও আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি, আমার যত্ন নিয়েছে। মা কাঁদতে কাঁদতে ফিওনার মাথায় চুমু খান। ফিওনার জ্ঞান ফিরে আসার পর চারপাশে একটু করে জীবন ফিরছে। প্রাসাদের করিডোরে ধীরে ধীরে আলো জ্বলে উঠছে। নিঃশব্দ পায়ে কাজের লোকেরা হাঁটছে, কিন্তু লিয়ারার পায়ের নিচে যেন স্থির হয়ে আছে সবকিছু। হঠাৎ করিডোরের মোড় ঘুরতে তার মুখোমুখি এসে দাঁড়ায় সিলভা, বর্তমানে প্রাসাদের অভিজাত ড্রাগনের স্ত্রী, আর একসময় ছিল লিয়ারার সব থেকে আদরের ভাতিজি, কিন্তু আজ সবচেয়ে দূরের। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। সিলভা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু লিয়ারা কথা না বলে চোখ সরিয়ে একপাশে সরে যান। শব্দহীন সেই অগ্রাহ্যের ভিতরে ছিল অভিমান, বেদনা আর কোনো এক ভাঙা আস্থার ভার। সিলভা দাঁড়িয়ে থাকলো একা, অর্থব এবং চুপচাপ। লিয়ারা নীরবে অতিথি কক্ষে গিয়ে দরজাটা টেনে দেন। কক্ষটি রাজকীয় হলেও আজ যেন ছায়ায় ঢাকা। এক কোণে বসে পড়েন রানী লিয়ারা। প্রাচীর ঘেঁষে রাখা আয়নার দিকে তাকিয়ে মনে পড়ে যায় সেই দিনের কথা, 18 বছর পূর্বে। এলট্রা রাজ্যের ফুলে ঢাকা রাজ উদ্যান, ফ্লোরাস রাজ্যের রাজকুমারী তখন ছিলেন যুবতী লিয়ারা। তিনি পৃথিবী ভ্রমণে যান, আর তখনই প্রেমে পড়েছিলেন এক পৃথিবীর মানবের, যিনি কোনো রাজা নন, কোনো সৈনিক নন, বরং ছিলেন এক সাধারণ লেখক। তবে তার লেখা অনেক নোবেল সেই সময় ব্যাপক নাম করেছিলেন। তাদের প্রেম ছিল অমরত্বের প্রতিশ্রুতি ছাড়া, কিন্তু পূর্ণ আবেগে পূর্ণ। কিন্তু এই ভালোবাসার খেসারত দিতে তাকে হারাতে হয়েছিল তার ভালোবাসার মানুষটাকে, আর তাকে 18 বছর বন্দী থাকতে হয়েছিল কারাগারে। স্বজাতি তাকে বিশ্বাস করেনি, তাকে ক্ষমা করেনি এবং প্রাসাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাকে। তখনই তিনি জানতে পারেননি তার শরীরে বেড়ে উঠছিল এক নতুন প্রাণ, যেটা তিনি জন্ম দিয়েছিলেন পৃথিবীর একটা চার্জে, কিন্তু যার কোনো পরিচয় তিনি জানতে পারেননি। ছেলে ছিল নাকি মেয়ে ছিল, জীবিত ছিল নাকি জন্মের পরেই মারা গিয়েছিল, এই প্রশ্নগুলো তাকে ছিঁড়ে খেয়েছে দিনের পর দিন। এবং সেই দিন, যেদিন সিলভা ফ্লোরাস প্রাসাদ ত্যাগ করে এথিরেনার হাত ধরে চলে গেল, কারো অনুমতি ছাড়াই, কারো চোখের সামনে দাঁড়িয়ে, ঠিক সেদিন লিয়ারা আবার একবার ভেঙে পড়েছিলেন। আমি কাঁদতে কাঁদতে পার করেছিলাম। তুমি জানো না সিলভা, কেউ যখন ভালোবাসে আর সেই ভালোবাসা তার স্বাধীনতা কেড়ে নেয়, তখন সে আর কারো উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে সাহস পায় না। আমি শুধু চাইনি কেউ আমার মতো একা হয়ে যাক। আমি চাইনি আরও একটা জীবন আমার মতো হোক, যে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। নিজের মূল্যবান 18 বছর আমি অপচয় করেছি, নিজের সন্তানের ছায়াটাও দেখতে পাইনি। আমি চেয়েছিলাম আমার মেয়েরা এমন একটা লাইফে থাকুক, যে লাইফ থেকে কখনো তারা কষ্ট পাবে না। লিয়ারা সেই কথাগুলো উচ্চারণ করলেন না, কিন্তু তার চোখের মধ্যে সব ছিল। তিনি জানেন না সিলভা তাকে এখনো বোঝেন কিনা, কিন্তু শুধু জানেন ফিওনা যেন তার মতো করে জীবনটা হারিয়ে না ফেলে। ভালোবাসা যেন ফিওনার জন্য বেদনার শেকল না হয়। তিনি চুপচাপ আয়নার সামনে বসে থাকেন, তবে তার চোখে একটাই সিদ্ধান্ত, এবার আমি কোনো সন্তানকে দূরে যেতে দেব না। ফিওনা আমার আলো, তাকে আমি আঁকড়ে রাখবো। এইবার আমি আর ব্যর্থ হব না। সিলভা ধীরে ধীরে পেছন ফিরল। লিয়ারা কিছু না বলে চলে গেলেন, কিন্তু তাতে যে কথা নেই তা নয়। ওই নীরবতা যেন শত আঘাতের থেকেও গভীর ছিল। চোখ নামিয়ে কাঁপা কাঁপা পায়ে হাঁটতে হাঁটতে সে চলে এলো প্রাসাদের পূর্ব দিকে একটা খালি কক্ষে, যেখানে কেউ আসে না, কেউ থাকে না। ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল সজোরে। হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে গেল। সিলভার সেই সমস্ত নিস্তব্ধতার মাঝে এক কোণে বসে পড়ল, দেওয়ালের গায়ে হেলান দিয়ে। তার চোখে জল জমছে, ঠোঁট কাঁপছে। আমি তো শুধু ভালোবেসেছিলাম, আমি কি ভুল করেছিলাম? সে ফিসফিস করে বলল। হঠাৎ কান্না আর আটকাতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দের ধাক্কায় কাঁপছে তার বুক। সেই মুহূর্তে দরজা ধরে দাঁড়ানো এক ছায়ামূর্তি এগিয়ে এলো। এথিরিয়ন ধীরে ধীরে এসে সিলভার পাশে বসলো। কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে সিলভাকে নিজের দিকে টেনে নিল। সিলভা মুখ গুজে দিল এথিরিয়ানের বুকে। আমি কখনো চাইনি ফুপি আমাকে ঘৃণা করুক, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। তার কণ্ঠ কেঁপে ওঠে। এথিরিয়ান তার চুলে হাত বুলিয়ে নিচু স্বরে বলে,
আমি জানি সিলভা, আমি জানি তুমি কি হারিয়েছো, কিন্তু বিশ্বাস করো তুমি একা নও। আমি যতদিন আছি কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। আমি তোমাকে ভালো রাখবো, কথা দিচ্ছি। আর একদিন তোমার ফুপিও সেটা বুঝতে পারবেন। সিলভা কিছু বলল না, কেবল চোখ বুজে এথিরিনের বাহুতে লুকিয়ে রাখলো নিজের ভাঙা হৃদয়ের সব কান্না। ঘরের বাতাস ভারী হয়ে রইল, কিন্তু সেই নীরবতার মাঝে গড়ে উঠল এক অদৃশ্য ভালোবাসার দেওয়াল, আর অনুতাপের মাঝে বিভক্ত, কিন্তু একে অপরের জন্য নিঃশর্ত। এলড্রা রাজ্যের বাহিরে স্নিগ্ধ হাওয়া বইছে, পাহাড়ি গাছপালা হালকা দুলছে, আর দূরের জলপ্রপাতের শব্দে যেন একটা বিষণ্ণ সঙ্গীত বাজছে। কক্ষের ভেতরে নরম আলো জ্বলছে। ফিওনা চুপ করে শুয়ে আছে, মাথা পাশ ফিরিয়ে রেখেছে দেওয়ালের দিকে। জ্যাসপার নীরবে ভেতরে প্রবেশ করল, হাতে ছোট্ট একটি ট্রে। সেটিতে ছিল হালকা খাবার, স্যুপ আর কিছু ফল। তুমি অনেকক্ষণ কিছু খাওনি, সে নিচু গলায় বলল। ফিওনা কোনো উত্তর দিল না। জ্যাসপার ধীরে ধীরে পাশে বসল। একটু খাবার খেয়ে নাও প্লিজ। ফিওনা চোখ বন্ধ করল। তোমার আনা খাবারের প্রতি আমার আর বিশ্বাস হচ্ছে না। জ্যাসপার থমকে গেল। ফিওনা একবার তার দিকে ফিরল, চোখ দুটো লাল হয়ে আছে, ঠোঁট কেঁপে উঠছে। যদি আমি ওই জুসটা সেদিন খেয়ে নিতাম, তাহলে আজ আমার সন্তানটা। কণ্ঠ ভেঙে আসে তার। এক অদৃশ্য দেয়াল যেন দাঁড়িয়ে গেল তাদের মাঝে। জ্যাসপার নিঃশব্দে ট্রেটা নামিয়ে রাখে, তার মুখ থমথমে। সে ধীরে ধীরে ফিওনার হাত ধরতে যায়। ফিওনা প্রথমে সরিয়ে নেয়, কিন্তু জ্যাসপার এবার তার আঙুল হাতে জড়িয়ে রাখে। আমি ভুল করেছি, আমি সেটা স্বীকার করছি ফিওনা, কিন্তু আমি কখনো আমাদের সন্তান কিংবা তোমার ক্ষতি চাইনি। তুমি খাবে না, তবু আমি বসে থাকবো তোমার পাশে। তুমি কথা বলবে না, তবু আমি শুনবো তোমার নীরবতা। তুমি রাগ করো, অভিমান করো, আমি থাকবো এখানেই বসে। সে ফিওনার হাতটা বুকের উপর রেখে বলল, আর কখনো এমন করব না, আমি কথা দিচ্ছি, প্রমিস করছি। ফিওনার চোখে পানি চলে আসে, তবু সে মুখ ঘুরিয়ে রাখে, কিন্তু তার হাতটা জ্যাসপারের মুঠোয় থাকে। এটাই এখন সব থেকে বড় নিঃশব্দ মীমাংসা, রাগ আর ভালোবাসার মাঝখানে এক সূক্ষ্ম সন্ধি। জ্যাসপার এখনো ফিওনার পাশে বসে আছে। তার চোখ দুটো স্থির, নরম আলোয় যেন আরো ক্লান্ত দেখায়। একটু পরেই সে ফিসফিস করে বলে, তুমি না খেলে তোমার শরীর আরো দুর্বল হয়ে যাবে। আমি কি একবার খাওয়াতে পারি? ফিওনা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকে। তার হৃদয়ের গভীরে যেন অভিমানের দেওয়াল একটু একটু করে গলে যাচ্ছে। জ্যাসপারের কণ্ঠে এমন এক মায়া, এমন এক সততা, যেটা আর অস্বীকার করা যায় না। হঠাৎ সে হাত টেনে নেয় না, বরং ধীরে ধীরে নিজের চোখের কোণ মুছে নেয়। চোখ মিলে তাকায় জ্যাসপারের দিকে। খাইয়ে দাও। জ্যাসপারের চোখ বিস্ময়ে ভরে ওঠে, তারপর একটু হাসে, হালকা প্রশান্তির মতো এক নিঃশব্দে। সে ট্রে থেকে চামচ তুলে কিছুটা স্যুপ নিয়ে ফিওনার ঠোঁটের কাছে এগিয়ে দেয়। ফিওনা একটু দ্বিধা করে, তারপর ধীরে ধীরে মুখ খোলে। স্যুপের কণাটা ঠোঁটে ঢুকতেই জ্যাসপার বলে, ধন্যবাদ হামিংবার্ড। ফিওনা একটু চোখ ছোট ছোট করে তাকায়। খাবার ধীরে ধীরে শেষ হয়। প্রতিটা চামচের সঙ্গে যেন ফিওনার অভিমান, কষ্ট, রাগ একটু একটু করে গলে যায়। স্যুপ খাওয়ার পর ক্লান্তিতে ফিওনার চোখ ভারী হয়ে আসে। জ্যাসপার চুপ করে পাশে বসে থাকে। তার আঙুলে এখনো ফিওনার উষ্ণ স্পর্শ লেগে আছে। ফিওনা মাথা হেলিয়ে দেয় বালিশে, চোখ দুটো আধ ভাঙা ঘুমে ঝাপসা হয়ে আসে। কিন্তু জ্যাসপারকে দেখে একটা নরম হাসি খেলে যায় মুখে। তুমি এখন আর কোথাও যাবে না, এখানেই থাকবে তো? ফিসফিস করে বলে সে। জ্যাসপার তার কপালের কাছে মুখ নিয়ে চোখ বুজে মৃদু স্বরে বলে, তোমার পাশে থাকাটাই আমার শ্বাস নেওয়ার একমাত্র কারণ হয়ে গিয়েছে। ফিওনার ঠোঁটে যেন তৃপ্তির ছায়া খেলে যায়। সে নিঃশব্দে ঘুমিয়ে পড়ে। জ্যাসপার ধীরে ধীরে তার মুখের দিকে তাকায়। তীব্র যুদ্ধ, অভিমান আর ভুল বোঝাবুঝির পর একটুখানি প্রশান্তি, যেন পুরো ব্রহ্মাণ্ডের কাছে যাওয়ার মতো কিছু। সে নরম হাতে ফিওনার এক গাছ চুল সরিয়ে নেয় কপাল থেকে। একটুখানি নিচু হয়ে যায়, নিঃশ্বাস থেমে যায় যেন। ফিওনার কপালে এক নিঃশব্দ চুম্বন রেখে দেয় জ্যাসপার। কক্ষের জানালা দিয়ে পাহাড়ি বাতাস আসে। জ্যাসপার চোখ বন্ধ করে নিজের সমস্ত শক্তি দিয়ে প্রার্থনা করে, যেন ফিওনার জীবনে আর কোনো ছায়া না নামে। সূর্যের প্রথম আলো পাহাড় ঘেঁষে জেগে ওঠে। এলডার রাজপ্রাসাদের হল ঘরে এক নিঃশব্দ অথচ গম্ভীর পরিবেশে দাঁড়িয়ে আছে ডক্টর অগনিস আর ড্রাকোনিস। ডক্টর অগনিস নিচু কণ্ঠে বলেন, রিসার্চ শেষ হয়েছে, তবে? ড্রাকোনিস অবাক হয়ে তাকালো, তারপর প্রশ্ন করল, তবে কি?
ডক্টর অগ্নেস বললেন, জেনেটিক ফায়ার কোর দরকার ছিল, আর যেটা একবার দেওয়া যায়। আর জ্যাসপার নিজের সোল কোড ফ্লেম দিয়ে রিচার্জ কমপ্লিট করেছে। ডক্টর অগ্নেস গম্ভীর গলায় বলে, আর সেই ফ্লেম দিয়ে রূপান্তর? 6 মাসের জন্য ফিওনা এখন সম্পূর্ণ ড্রাগন, কিন্তু তার শরীরে সেই মানব সন্তানটির উপস্থিতি সহ্য করার ক্ষমতা ছিল না। তবে সেদিন জ্যাসপার আমার কথায় ফিওনাকে বাঁচাতে নিজের সন্তান শেষ করে দিচ্ছিল। ড্রাকনিস এবার আর কোনো অবাক হলেন না, কারণ তিনি এখন বুঝে গিয়েছেন তার এই ছেলে ফিওনার জন্য নিজেকে শেষ করে দিতে প্রস্তুত, আবার পুরো গ্রহ ভেনাস ধ্বংস করতেও দ্বিধা করবে না। এই কথোপকথন আড়ালে দাঁড়িয়েছিলেন লিয়েরা। দরজার ফাঁকা দিয়ে তিনি সবটাই শুনে ফেলেন। তার চোখ ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে যায়। সেদিনের অভিমান, সেদিনের রাগ, সব মিলিয়ে জমে থাকা প্রশ্নগুলোর মধ্যে উত্তর যেন আচমকা পেয়ে যান তিনি ধীরে ধীরে পেছনে সরে যান, যেন কেউ দেখে না ফেলে। চোখ দুটো জলে ভরে ওঠে। সে নিজের সন্তানের জীবন শেষ করে দিতে চেয়েছে শুধু আমার মেয়েকে বাঁচাতে। ফিসফিস করে বলেন লিয়ারা, নিজের এত বড় অস্ত্র আর ক্ষমতা পর্যন্ত আত্মত্যাগ করেছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নরম হাসি খেলে যায়। এমনটা তো কেবল কেউ তখনই করে যখন সে ভালোবাসে নিজের থেকেও বেশি কাউকে। তিনি আজকে বুঝলেন তার থেকেও বেশি তার মেয়েকে জ্যাসপার ভালোবাসে। আর এটা আজকের ভালোবাসা না, এটা শত শত বছর আগের ভালোবাসা। তিনি জানালার দিকে তাকান। সূর্যের আলো পড়েছে পাহাড়ের চূড়ায়। সেই আলোতে জ্বলজ্বল করছে জ্যাসপারের আত্মত্যাগ আর ভালোবাসার সত্য। সূর্য মাথার উপরে উঠে এসেছে। ফিওনার ঘুম ভাঙার পর সবার মুখে একরকম প্রশান্তি। আর সেই দুপুরের আচমকা থার্নিয়াস হন্তদন্ত হয়ে এলো ড্রয়িং রুমে। কিং ড্রাকনিস, রয়্যাল নিউজ এসেছে এথেরিয়ানের ব্যাপারে। জ্যাসপার, ফিওনা, আলবিরা, লিয়ারা আর সিলভা সকলেই তাকিয়ে থাকলো থার্নিয়াসের দিকে। ড্রাকনিস তখন জানতে চাইল এথেরিয়ান এর মধ্যে নিখোঁজ হয়েছিল। ও তখন ওর এক বন্ধুর সাথে পৃথিবীতে গিয়েছিল। ও পৃথিবীতে থাকা সময়ে একটা ডিজাইন তৈরি করেছিল, একটা গাড়ির ডিজাইন। লন্ডনে ওর বন্ধুর ভাইয়ের কোম্পানি সেই ডিজাইন দেখে অবাক হয়ে যায়। জ্যাসপার কপাল কুঁচকে জিজ্ঞেস করে, পৃথিবীতে গিয়েছিল, আবার কারের ডিজাইন আর্ট করেছে? থার্নিয়াস মাথা নাড়ে, হ্যাঁ। আর তখন সেই ডিজাইন নিয়ে রিসার্চ শুরু হয়। আজ সকালে খবর এসেছে গাড়িটা তৈরি হয়ে গিয়েছে এবং এটি হতে যাচ্ছে পৃথিবীর প্রথম স্মার্ট এথিক্যাল ডিজাইনের রাইড। বিশেষভাবে তৈরি গ্লোবাল ইলেকট্রিক শোতে প্রথম স্থান পাওয়ার সম্ভাবনা 90%। সিলভা চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে গর্বের ঝিলিক। জ্যাসপারের মুখে হাসি ফোটে আর মনে মনে বলে, ড্রাগনের রক্ত শুধু আগুন ছোড়ার জন্য নয়, কিছু করার জন্যেও। উপস্থিত সবাই এই নিউজ শুনে খুশি হন, তবে লিয়ারাকে দেখা বোঝা গেল না তার প্রতিক্রিয়া। এথেরিয়ান তার নিজস্ব কক্ষে একটা ইমেইলের স্ক্রিনে থমকে তাকিয়ে আছে, চোখে বিস্ময় আর হালকা উত্তেজনা। এথেরিয়ানের করা ডিজাইনের তৈরি সেই গাড়ি স্কাইনোভা ইভি আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, আর তাকে অফিসিয়ালি ডিজাইনার হিসেবে ইনভাইট করেছে অনুষ্ঠানে। রাত 8:30। বাইরে নিঝুম বৃষ্টি শুরু হয়েছে। কাচের দেওয়ালে কাপা কাপা ফোঁটাগুলো পড়ছে, এক একটা মৃদু সুরের মতো। ফিওনা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। একসময় ঘুরে দাঁড়িয়ে বলল, আমি একটু বাইরে যেতে চাই, বৃষ্টিতে ভিজতে অনেকদিন হলো, বৃষ্টির স্পর্শ পাইনি। জ্যাসপার তার দিকে তাকালো, চোখে এক ধরনের উদ্বেগ। তুমি জানো না এখন তোমার শরীর কেমন নাজুক, আর এখন তুমি একা না, আমার বেবি আছে তোমার অস্তিত্বে। ফিওনা ঠোঁট ফুলে বলল, আমি ড্রাগন হয়েছি, আর এখন আমার ঠান্ডা লেগে যাওয়ার ভয় নেই। এই মুহূর্তে একটু বৃষ্টি যদি না ছুঁতে পারি, তাহলে এই জীবনই বা কিসের? জ্যাসপার বিরক্ত চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপ করে, তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, কিন্তু শুধু 5 মিনিট, আর আমি থাকবো তোমার সঙ্গে, একা কিছুতেই না। জ্যাসপার একটা ভারী কোট নিয়ে ফিওনার গায়ে জড়িয়ে দেয়। তারপর দুজনে ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে পড়ে আর চলে যায় প্রাসাদের বিশাল রাজকীয় ছাদে। বৃষ্টির ফোঁটাগুলো যখন ফিওনার গায়ে পড়ল, সে যেন চোখ বন্ধ করে আবার ছেলেবেলার পৃথিবীতে ফিরে গেল। তার পায়ের নিচে ডায়মন্ডের মতো পাথরের পথ, আর মাথার ওপরে মুক্তোর বৃষ্টি, আর পাশে সেই প্রিন্স চার্মিং, ড্রাগন প্রিন্স। ফিওনা ঘুরে দাঁড়িয়ে বলে, প্রিন্স। সে কিছু বলার আগেই তার ঠোঁট জ্যাসপারের ঠোঁট ছুঁয়ে যায়।
এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। জেসপার প্রথমে স্তব্ধ হয়ে যায়, তারপর ধীরে ধীরে তার বাহু দিয়ে ফিওনাকে আঁকড়ে ধরে। বৃষ্টি ততক্ষণে গাঢ় হয়ে এসেছে, চুল ভেজে গিয়েছে দুজনের, কিন্তু ঠোঁটের উষ্ণতা যেন সমস্ত শীতলতা গলিয়ে দিচ্ছে। তোমাকে আমি কিছুতেই হারাতে চাই না, জেসপার ফিসফিস করে বলে। ফিওনা কাঁধে মাথা রেখে বলে, তুমি যতক্ষণ আমার পাশে থাকো আমি পুরো জীবনের সব ঝড় সামলে নিতে পারি। বৃষ্টির গান বাজছে, বাতাসে ভেজা ঘ্রাণ মিশে আছে। ফিওনার চোখ মেলে তাকায় জেসপারের দিকে, ঠোঁট কাঁপছে উত্তেজনায়। জেসপার তার গাল ছুঁয়ে দেয়, আঙুলগুলো স্পর্শ করে ফিওনার কোমর ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়। ফিওনার নিঃশ্বাস বাধা পড়ে যায়, শরীর ভরে ওঠে আগুনে। তোমার বায়না মানতে বাধ্য হচ্ছি, জেসপারের গলা জমে ওঠে সুরেলা বলে। তার ঠোঁট ধীরে ধীরে ফিওনার গালের রেখায় লেগে যায়, স্পর্শে আগুন জ্বলে ওঠে। বৃষ্টি ঝরছে হালকা, যেন আকাশের প্রতিটা ফোঁটা ফিওনার শরীরে অবিরত হয়ে নেমে পড়ছে। বৃষ্টিগুলো মুক্তোর মতো লম্বা চুলের কাছে আটকে আছে, ভারী ওভারকোট খুলে ফেলেছে। আর বৃষ্টির পানিতে তার সিল্কের সেই পোশাকটা শরীরের প্রতিটি বাঁক সহরহভাবে ফুটিয়ে তোলে। ঠান্ডা হাওয়ায় গা শিরশির করছে, কিন্তু ফিওনার চোখে এক অদ্ভুত আগুন জ্বলে উঠেছে। জেসপার তার হাত স্পর্শ করে ফিওনার কোমরে, যেন সে ছুঁয়ে দিতে চায় সব দহন। ভেজা কাপড়ের নিচে তার স্পর্শ অতি স্পর্শকাতর হয়ে উঠেছে, শরীরের প্রতিটি নার্ভ যেন জাগ্রত। তুমি জানো, জেসপার ফিসফিস করে, তোমার এই ভেজা শরীর আমাকে পাগল করে দিচ্ছে। ফিওনার হৃদয় বেঁধে ওঠে, আর সে নিজেকে সামলাতে পারে না। তার চোখে অতি স্পষ্ট কামনার জ্বলন, আর সে জেসপারের দিকে ঝুঁকে পড়ে। জেসপার আর দেরি করে না, হাত বেয়ে তার গলা, বুকে আর কোমরে আগুনের মতো ছুটে যায়। তার ঠোঁট ফিওনার গলা ও গালের নরম ত্বকে ঠেকে, স্পর্শ তার দেহটি কেঁপে ওঠে। বৃষ্টির তীব্র ঝর্ণার মধ্যেও জেসপারের চোখে অদ্ভুত এক দীপ্তি জ্বলছিল। সে ধীরে ধীরে ফিওনার কোমর জড়িয়ে ধরে, অবশেষে কোমলতার সঙ্গে তাকে কোলে তুলে নিল। ফিওনার নড়াচড়া কমে গেল, সে শুধু জেসপারের দিকে তাকিয়েছিল। জেসপার তাকে নিয়ে গেল ছাদের এক কক্ষে, যেখানে একটি ছোট গোপনীয় কক্ষ ছিল, প্রাসাদের অন্তরালে রাখা, একান্তের জন্য তৈরি। দরজাটি বন্ধ হতেই বৃষ্টির শব্দ বাইরে থেকে যেন দূরে সরে গেল, শুধু তাদের নিঃশ্বাস আর হৃদস্পন্দনে কক্ষ ভরে গেল। জেসপার ফিওনাকে ধীরে ধীরে বসালো সেই কক্ষের কাউচে, তার হাত আবার কোমর ঘিরে ধরল। ফিওনা একটু লজ্জায় মিশে গেল, তারপর ধীরে ধীরে তার হাত জেসপারের বুকের উপর বেয়ে উঠে গেল। অনুভব করলো সেই দম বন্ধ করা স্পর্শ, একরাশ উত্তেজনা আর স্নেহে মিশে থাকা তাদের মাঝে যেন এক নতুন দুনিয়ার জন্ম হচ্ছিল। জেসপার ধীরে ধীরে নিজের শার্টের বাটন খুলতে লাগলো, তার শক্তিশালী বুক যেন এক মন্ত্রমুগ্ধ করার মতো বৃষ্টির ফোঁটা গা ছুঁয়ে ঝলমল করছিল। ফিওনার চোখ তার প্রতি আকৃষ্ট হয়ে রইল। সে আর অপেক্ষা করলো না, ধীরে ধীরে নিজের পোশাক খুলতে শুরু করলো। ভেজা কাপড় ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ফিওনার গলা, কাঁধ, বুক সবকিছু ঝলমল করে ফুটে উঠল বৃষ্টির ফোঁটার মতো। জেসপার একে একে ফিওনার গলা, কাঁধ আর বুকে কোমল চুম্বন করতে থাকলো। তার ঠোঁট স্পর্শ করলো গলার নরম ত্বকে, আর হাত নরম বুকে ফিকে ফিকে স্পর্শ ছড়িয়ে দিল। স্পর্শটা ছিল গভীর, আগ্রহী, প্রেমময় আর একসঙ্গে ভরপুর কামনায়। ফিওনার নিঃশ্বাস জমে গেল, শরীর অচেতন হয়ে উত্তেজনায় কাঁপতে লাগলো। জেসপারের হাত তার সমস্ত শরীরে বিচরণ করছে, আর ঠোঁটের স্পর্শ যেন তার রক্তের প্রতিটি স্রোতকে আগুনে ঝলসে দিতে লাগলো। জেসপার হঠাৎ থেমে গেল, তার হাতগুলো ফিওনার কোমর থেকে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। সে তার নিঃশ্বাস জোরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। ফিওনা নিজের অদম্য কামনায় অজান্তে ধীরে ধীরে জেসপারের হাত তুলে ধরল তার দিকে। চোখে আগুন জ্বলে উঠল, তার ঠোঁটে লেগেছিল এক অদ্ভুত উদ্দীপনা। ইউ ওয়ান্ট দিস, রাইট? জেসপারের কণ্ঠে ছিল গভীর এক কাঁপন। ওকে ফাইন, আই উইল ডু এভরিথিং উইদাউট ফাকিং। সে ধীরে ধীরে ফিওনার গলার দিকে ঝুঁকে পড়ল, সারা শরীরে কোমল চুমুতে ভরিয়ে দিল, নাভি থেকে শুরু করে বুকের মাঝখান অবধি। তার ভালোবাসার প্রতিটি স্পর্শ ফিওনার হৃদয়ে গেঁথে যাচ্ছে। ফিওনা শান্ত অথচ উত্তেজনায় চোখ বন্ধ করে নিল। জেসপার তার নাভির ওপর ঠোঁট বেয়ে হালকা চুমু দিল। এক একটা স্পর্শ যেন আগুনের মতো জ্বলছে। শরীর জুড়ে এক অজানা অনুভূতির ঢেউ বয়ে চলল।
ফিওনা হাত বাড়িয়ে জেসপারের ঘাড়ের চুল আঁকড়ে ধরল। তাদের মাঝে আবেগ, ভালোবাসা আর আকর্ষণ। সেই মুহূর্তে গা ছমছম করে উঠল। ফিওনা ধীরে ধীরে উঠে জেসপারকে দেখতে লাগলো। চোখে একটা খেলা মিশেছিল। জেসপার তখন কাউচে বসেছিল আর ফিওনা তখনই উঠে জেসপারের সামনে ফ্লোরে বসে পড়ল হাঁটু ভেঙে। দম নেয়ার মিশ্রিত এক উত্তেজনায় হাতটা অবশ্যম্ভাবী হয়ে গেল জেসপারের প্যান্টের জিপারের দিকে। নরম স্পর্শে সে ধীরে ধীরে জিপারটি নামাতে শুরু করলো। প্রতিটা মুহূর্ত যেন ভারী নিঃশ্বাসের মতো জমে উঠছিল তাদের মাঝখানে। চোখ মেলে জেসপারের দিকে তাকিয়ে ফিওনা বলে, আই উইল হেল্প ইউ। কিছুক্ষণ বাদে জেসপার হঠাৎ ফিওনার কোমল চুলগুলো আঁকড়ে ধরল। সে নিজের মাথাটা ধীরে ধীরে কাউচের পেছনে হেলিয়ে দেয়। নিজের ঠোঁটকে একটু শক্ত করে কামড়ে ধরল, যেন এই স্পর্শে সবকিছু ব্যক্ত হতে চায়। দুজনের নিঃশ্বাস একত্রিত হয়ে গেল, বাতাসে মিলেমিশে গেল, আর মুহূর্তটা হয়ে উঠল একদম প্রগাঢ় এক অমলিন আবেগের বাঁধন হয়ে।